পরদিন মির্জা বাড়িতে ড্রয়িং রুমে মিসেস শাপলা, রাশিদ মির্জা, রুবিনা বসে আছে। এর মধ্যে রুবিনা বলে ওঠে, ভাইজান, কিয়ানের তো বয়স কম হলো না, তো ওর বিয়ে শাদির ব্যাপারে কিছু ভাবছো? রাশিদ তাকায় রুবির দিকে। তিনি কিছুক্ষণ চুপ থেকে বলে, ছেলের বয়স বয়স যেহেতু হয়েছে, বিয়ে শাদির ব্যাপারে তো ভাবতেই হবে। আর ভাবছি, কিন্তু তার আগে তো ওর মতামত জানতে হবে। রুবিনা বলে ওঠে, ভাইজান, কিয়ান কি নিজের বিয়ের কথা নিয়ে নিজে বলবে নাকি? আর শোনো, কিয়ান আর প্রিয়া একে অপরকে অনেক দিন ধরেই পছন্দ করে। আমি চাইছি তোমরা যদি রাজি থাকো তাহলে ওদের বিয়েটা দিয়ে দিই। রুবিনার কথা শুনে রাশিদ মির্জা আর মিসেস শাপলা চকিত নয়নে তাকায় রুবিনার দিকে। রুবিনা ওদের তাকানোতে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে, যথাসম্ভব নিজেকে সামলে নেয়। রাশিদ মির্জা বলে, কিছুই জানি না। আমরা জানি কিয়ান প্রিয়াকে একদম সহ্য করতে পারে না। এমন সময় প্রিয়া এসে দাঁড়ায় তার মায়ের পাশে। কিয়ান মর্নিং ওয়ার্কে গেছে। শাপলা বলে, আমিও তো এসব বিষয়ে কিছু জানি না, আর কিয়ান তো আমাকে কিছু বলেনি। রুবিনা বলে, হয়তো লজ্জায় বলেনি, কিন্তু ওরা দুজন দুজনকে পছন্দ করে তা আমি আগে থেকেই জানতাম। প্রিয়া বলে, মামু, মম যা বলছে তা সত্যিই বলছে। আমি কিয়ানকে খুব ভালোবাসি মামু, প্লিজ কিছু একটা করো। রাশিদ মির্জা কিছুক্ষণ চুপ থেকে বলে, কিয়ান যদি পছন্দ করে থাকে তাহলে এতে আমার কোনো আপত্তি নেই, তবে কিয়ানের সাথে এই ব্যাপারে কথা বলতে হবে। প্রিয়া আটকে ওঠে। কিছুটা বিচলিত দেখায় ওকে। রুবিনা মেয়েকে চোখের ইশারায় আশ্বস্ত করে। রুবিনা বলে, আমি বলি কি ভাইজান, কিয়ানকে এখন কিছু না জানানোই ভালো। ওকে আমরা সবাই মিলে সারপ্রাইজ দেব, দেখবে কিয়ান ভীষণ খুশি হবে। কিয়ানের বাবা বোনের কথায় সায় জানে। তিনিও খুশি হন বোনের মেয়েকে নিজের পুত্রবধূ করবে ভেবে। কিন্তু মিসেস শাপলার এই ব্যাপারে খটকা লাগে। তিনি সন্দেহহীন চোখে তাকিয়ে থাকে মা মেয়ের দিকে। প্রিয়ার মুখ থেকে হাসি সরছেই না। মন চাইছে খুশিতে খানিয়ে নেচে ফেলতে, কিন্তু এখানে গুরুজনরা আছে, ওদের সামনে এমন করলে বেয়াদব ভাববে। এমনি বাড়ির বউ হবে সে, শাশুড়ির মন জয় করতে হবে তো আগে। প্রিয়ার রুমে গিয়ে খুশিতে নাচতে শুরু করে। তারপর থেমে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলে, কিয়ান শুদ্ধ আমার, আজ থেকে ওকে আমার নামে করে নিলাম। আমাদের মাঝে আর কোনো রীতিমা ফিতিমা আসতে পারবে না, আর না আমি কাউকে আসতে দেব। কিয়ান বাড়ি ফিরে আসে। উপরে যেতে যেতে বলে, মা, এক কাপ কফি দিয়ে যাও তো আমাকে। প্রিয়া সোফায় বসেছিল। কিয়ানের কথা শুনে প্রিয়া রান্নাঘরে যায়। মিসেস শাপলাকে বলে, মামনি, আমাকে দাও, আমি ওর জন্য কফি বানিয়ে নিয়ে যাচ্ছি। উনি মুচকি হেসে বলে, ঠিক আছে। প্রিয়া কফি বানিয়ে উপরে কিয়ানের রুমের উদ্দেশ্যে চলে যায়। দরজায় নক করে কিয়ানের কোনো সাড়া শব্দ নেই। প্রিয়ার রুমে ঢুকে পড়ে। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। বুঝতে পারে কিয়ান গোসলে গেছে। প্রিয়া দাঁড়িয়ে থাকে। হঠাৎ দরজা খোলার শব্দে সেদিকে তাকায়। কিয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ভেজা চুল থেকে টুপটুপ করে পানির ফোঁটা ঝরে পড়ছে। চুলগুলো কপালের উপর এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। পরনে সাদা টি শার্ট আর কালো ট্রাউজার। সদ্য গোসল করা কিয়ানকে আরো আকর্ষণীয় করে তুলেছে। প্রিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে কিয়ানের দিকে। তার চোখের পলক পড়ছে না। প্রিয়া মনে মনে বলে, ইস, মন চাচ্ছে খেয়ে ফেলি আমার জানটাকে। হঠাৎ প্রিয়ার দিকে কিয়ানের চোখ পড়তেই তার ভ্রু কুঁচকে গেল। মুহূর্তে মুখের কোমলতা মিলিয়ে গিয়ে ফিরে এলো সেই চিরচেনা কঠোরতা। ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, তুই এখানে কেন? প্রিয়া ন্যাকার স্বরে বলে, তোমার কফি নিয়ে এলাম, আমি নিজের হাতে বানিয়ে এনেছি, দেখো তো কেমন হইল কিয়ান। কিয়ানের কণ্ঠ আরো কঠিন হয়ে উঠল। রাগে চোয়াল শক্ত হয়ে এলো। ও কিছুটা চিল্লিয়ে বলে ওঠে, আমি কি তোকে অনুমতি দিয়েছিলাম আমার রুমে ঢুকতে, নাকি তোকে বলেছি আমার জন্য কফি আনতে? প্রিয়া কিছু বলতে যাবে তার আগেই কিয়ান বিরক্ত চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, 1 মিনিটের মধ্যে বের হয়ে যা, তোকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। যেমন চোখের সামনে থেকে সত্য সব কয় বড় মেয়ে মানুষ। প্রিয়া কিয়ানের ধমকে ভয় পেয়ে যায়, তাই দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। ভার্সিটিতে রীতিমারা ক্লাসে বসে আছে। প্রিয়া হাসি হাসি মুখে ক্লাসে ঢোকে। রীতিমা ভ্রু কুচকে তাকায়, এই মেয়ের আচরণ ঠিক লাগছে না।
প্রিয়ার কয়েকটা বন্ধুও হয়েছে, ওরাও ওই টাইপের মেয়ে। প্রিয়া গিয়ে ওদের সাথে বসে পড়ে। প্রিয়াকে এত খুশি দেখে ওর এক ফ্রেন্ড বলে ওঠে। কিরে প্রিয়া রানী, আজ এত খুশি দেখাচ্ছে, ব্যাপার কি? প্রিয়া একটু জোর দিয়ে বলে ওঠে। খুশি হব না? আমার ভালোবাসার মানুষটিকে আমি এত দিন পর পেতে চলেছি, আর তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আজ আমি সব চাইতে খুশি। প্রিয়ার কথা শুনে ওর আরেকটা ফ্রেন্ড বলে। ও তাই নাকি? তো কে সে? প্রিয়া রিদিমাকে শুনিয়ে শুনিয়ে বলে, কে আবার? প্রফেসর কিয়ান মির্জা। আমরা একে অপরকে অনেক দিন ধরে ভালোবাসি। এখন দুই পরিবার থেকে আমাদের বিয়ে ঠিক করা হয়েছে। প্রফেসর কিয়ান মির্জা নামটা শুনেই রিদিমার মাথায় আকাশ ভেঙে পড়ে। পুরো দুনিয়া যেন গোল গোল হয়ে ঘুরছে ওর চারপাশে। চোখ ঝাপসা হয়ে আসছে, আর বসে থাকতে পারে না ব্যাগ নিয়ে, দৌড়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। রিদিমাকে হঠাৎ এভাবে চলে যেতে দেখে ওর ফ্রেন্ডরা অবাক হয়। ওরাও রিদিমার নাম ধরে ডাকতে ডাকতে পিছু নেয়। অন্যদিকে প্রিয়া বাঁকা হাসি দিয়ে মনে মনে বলে, দিলাম আগুন জ্বালিয়ে, এবার জ্বলো আর পড়ো। আমার কিয়ানের দিকে নজর দেওয়া। এই বলে ভেঙচি কাটে। রিদিমা কাঁদতে কাঁদতে যাচ্ছে। কোনো দিক দিয়ে তার খেয়াল নেই, সে নিজের মতো যাচ্ছে। পেছন থেকে ওর ফ্রেন্ডরা ডাকছে, এতেও হুঁশ নেই তার। যেন কোনো কিছুই তার কান দিয়ে ঢুকছে না। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়, কিন্তু পড়ার আগেই সে একজন ধরে ফেলে রিদিমাকে। রিদিমা চোখ তুলে তাকায়, দেখে কিয়ান ওকে ধরে ওর দিকে তাকিয়ে আছে। কিয়ান রিদিমার অশ্রুসিক্ত নয়ন যুগল দেখে থমকে যায়। তার বুকটা ধক করে ওঠে। কি হলো তার ভীত অঙ্গনার? কাঁদছে কেন তার অঙ্গনা? রিদিমা নিজেকে কিয়ানের থেকে ছাড়িয়ে দৌড়ে চলে যায়। কিয়ান থমকে দাঁড়িয়ে থাকে সেথায়। কিয়ান ক্লাসে এসেছে ঠিকই, কিন্তু ক্লাসে মন নেই। তার মন নেই। বারবার রিদিমার কান্না মিশ্রিত মুখটা ভেসে উঠছে। কিয়ানের ভেতরটা ছটফট করছে শুধু, কিছুতেই ক্লাসে মন বসাতে পারছে না। এসবের মাঝেও কিয়ান লক্ষ্য করছে স্টুডেন্টরা তার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসছে, আর বিশেষ করে প্রিয়ার ঠোঁট থেকে হাসি সরছেই না। কিয়ানের কিছুটা সন্দেহ লাগে, নিশ্চিত এই নিয়ে কিছু একটা করেছে। তবে এই ব্যাপারে ক্লাসে কিছু বলে না, ওর অশান্তি লাগছে। কোনো রকম ক্লাসটা শেষ করে বেরিয়ে যায় ক্লাসরুম থেকে। রিদিমা বাড়িতে এসে কোনো কথা না বলে দৌড়ে নিজের রুমে চলে যায়। ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেলে ওয়াশরুমে গিয়ে পানির টেপ ছেড়ে তার নিচে বসে পড়ে। ওর ঠোঁট দয় তিরতির করে কাঁপছে, শ্বাস ভারী হয়ে উঠছে। চোখের কোণে জমে থাকা অশ্রু হার বাঁধ মারল না। এক ফোঁটা, দু ফোঁটা, তারপর ঝরঝর করে গড়িয়ে পড়তে লাগলো। রিদিমা কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আল্লাহ, এতটা নিষ্ঠুর হয়েও না আমার প্রতি। এতদিন যে মানুষটাকে গোপনে ভালোবেসে চেয়ে এসেছি, যাকে এই হৃদয়ে খুব যত্ন করে আগলে রেখেছি, সেই মানুষটাই যদি আজ অন্য কারো হয়ে যায়, তাহলে আমি বাঁচব কি নিয়ে? রিদিমা দু হাতে নিজের বুক চেপে ধরে আর বলে, এখানে এখানে খুব ব্যথা করছে। মনে হচ্ছে আমার হৃদয়টা কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। রিদিমা হাউমাউ করে কেঁদে ওঠে, আবারও বলতে শুরু করে, হে আল্লাহ, যদি উনি আমার ভাগ্যে না থাকেন, তাহলে কেন আমার হৃদয়ে তার জন্য এত গভীর ভালোবাসা সৃষ্টি করলে? কেন তাকে চাইলাম আমি? কেন তাকে ছাড়া ভবিষ্যতের কোনো ছবি আমি কল্পনা করতে পারি না? রিদিমা হেঁচকি তুলে কাঁদছে, তার বুকে রক্তক্ষরণ হচ্ছে। ভালোবাসা কেন এত কষ্ট দেয়? কেন এত যাতনা ভালোবাসায়? কেন এতটা পোড়ায়? কেন? ভার্সিটিতে ঝড়ের গতিতে সবার কানে পৌঁছে যায় কিয়ানের বিয়ের কথা। চারদিকে শুধু কিয়ানের কথাই আলোচনা হচ্ছে। কিয়ানের বিয়ের কথা শুনে প্রত্যেকটা মেয়ের মন ভেঙে খান খান হয়ে গেছে। কিয়ান করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ কারো মুখে তার নাম শুনে তার কদম ছুকল আটকে যায় সেখানে। একটা মেয়ে বলছে, জানিস, আমাদের প্রফেসর কিয়ান মির্জার বিয়ে ঠিক হয়ে গেছে। অপর একটা মেয়ে বলছে, কি বলছিস? সত্যি? কার সাথে স্যারের বিয়ে ঠিক হয়েছে? প্রথম মেয়েটা বলে, ওই যে স্যারের সাথে ওই দিন একটা মেয়ে এসেছিল, স্যারের কাজিন ওর সাথে। আরেকটা মেয়ে বলে, সত্যি মেয়েটা খুব ল্যাকি, এমন ড্যাশিং হ্যান্ডসাম একজনকে পেয়ে। কথাগুলো শুনে কিয়ানের মাথা রাগে টকবক করে ওঠে, চোখ দুটো জ্বলে ওঠে। কিয়ান বুঝে যায় এসব প্রিয়ার কাজ। না, এই মেয়েকে একটা শিক্ষা দিতেই হবে। বেশ বার বেড়েছে মেয়েটা।
কিয়ান ভারী কদম ফেলে সেখানে চলে যায় প্রিয়াকে খোঁজার উদ্দেশ্যে। প্রিয়া কিছু মেয়ের সাথে বসে গল্প করছিল ক্যান্টিনে। কিয়ান গিয়ে প্রিয়ার হাত ধরে হেঁচকা টানি উঠিয়ে ঠাস করে চড় বসিয়ে দেয় প্রিয়ার গালে। প্রিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে কিয়ানের দিকে। কিয়ান গর্জে উঠে বলে, তোর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তুই বলেছিস এসব কথা, তাই না? প্রিয়া চমকে তাকায় কিয়ানের দিকে। কিয়ান জানলো কিভাবে? সে তো আর জানে না 1-2 জন থেকে পুরো ভার্সিটির সবাই জেনে গেছে এই ব্যাপারে। প্রিয়াকে চুপ থাকতে দেখে কিয়ান আবারও ধমকে ওঠে। কে রে, কথা বলছিস না কেন? আমি তোকে কিছু জিজ্ঞেস করছি। প্রিয়া আমতা আমতা করে বলে, মানে আমি বলেছি, আর যা বলেছি সত্যি বলেছি। তোমার আর আমার বিয়ে ঠিক হয়েছে, তুমি পারলে মামুর কাছে জিজ্ঞেস করে দেখতে পারো। কিয়ান আগুন চোখে তাকায় প্রিয়ার দিকে। তার মনে আগুন জ্বলছে, রাগে তীর তীর করে কাঁপছে। ও প্রিয়াকে উদ্দেশ্য করে জোরে জোরে বলে ওঠে, তোকে বিয়ে করবো আমি? কখনো না। বিয়ে করার জন্য যদি পৃথিবীতে কোনো মেয়ে অবশিষ্ট না থাকে, তবু এই কিয়ান মির্জা তোকে বিয়ে করবে না। এই বলে কিয়ান সেখান থেকে চলে যায়। ওর বাবার সাথে বোঝাপড়া আছে, ওর পারমিশন ছাড়া কি করে বিয়ে ঠিক করে? রাজেশ অফিসে কেবিনে বসে আছে আর ভাবছে তার মায়াবতীর কথা। মেয়েটাকে দেখার পর কি যেন হলো তার। ভালোবাসার তীব্র অসুখে ধরেছে তাকে। তার এখন মেয়েটাকে প্রয়োজন, তার চাই ওই মায়াবতীকে। মনটা কেমন ব্যাকুল হয়ে আছে একটা নজর মায়াবতীকে দেখার জন্য। কোনো কাজে মন বসছে না, মন চাইছে ছুটে সেথায় তার মায়াবতী আছে যেথায়। তাই আর দেরি না করে মনের টানে ছুটে চলল তার মায়াবতীর কাছে। ও ওই দিন জেনেছিল কিয়ানের ভার্সিটির ছাত্রী রোজ, তাই তো ভার্সিটির উদ্দেশ্যে চলল। কিন্তু রাজেশ তো আর জানে না সে যার টানে ছুটে চলল সে বান্ধবীর টানে ভার্সিটি থেকে চলে গেছে। এখন গেলেও পাবে না। রাজেশ ভার্সিটির সামনে গাড়ি থামায়। যে ভার্সিটির ভেতর ঢুকতে যাবে তখনই কিয়ানের গাড়িটাকে বের হতে দেখা যায়। রাজেশ ভ্রু কুঁচকায়, কারণ সময় অনুযায়ী কিয়ানের আরও একটা ক্লাস বাকি আছে। আর কিয়ান যে দায়িত্বশীল সে কখনো নিজের দায়িত্ব এড়িয়ে যাবে না। ওর ভাবনার মাঝে ওর সামনে কিয়ান গাড়ি থামায় আর বলে, কিরে, তুই এখানে কেন হঠাৎ? কিয়ানের প্রশ্নে রাজেশ বিপাকে পড়ে যায়। এই রে, এখন কি বলবে কিয়ানকে? কিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। রাজেশ বলে, মানে তোকে দেখতে এসেছিলাম, এই আর কি। কিয়ান বলে, আমি কি নতুন বউ নাকি যে আমাকে দেখতে আসতে হবে? রাজেশ থতমত খেয়ে যায়, কথা এড়াতে বলে, তুই এই সময় কোথায় যাচ্ছিস? আমার জানা মতে আর একটা ক্লাস বাকি আছে তো তোর। তাহলে কিয়ানের এবার প্রিয়ার কথাটা মনে পড়েছে। রাগে আবারও চোয়াল শক্ত করে নেয়। কিয়ানকে এভাবে রাখতে দেখে রাজেশ অবাক হয়ে যায়। কি এমন বলল সে যে বাটা এভাবে রেগে আছে? রাজেশ মনে মনে বলে, এটা তো গিরগিটির থেকেও এক ধাপ উপরে। যখন তখন নিজের রূপ পাল্টায়, বদ বেটা মানুষ। রাতে রিদিমার শরীর কাঁপিয়ে জ্বর উঠেছে। বেশিক্ষণ পানিতে ভেজার দরুন এমন জ্বর উঠেছে। দিন দুনিয়া ভুলে বসে আছে। পাশে ওর মা জলপট্টি দিচ্ছে মাথায়। ওর মা কাঁদছে, কারণ রিদিমার জ্বর হলে মেয়েটা একদম দুর্বল হয়ে পড়ে, বিছানার সাথে লেগে যায় একদম। রিদিমার বাবা ওষুধ আনতে গিয়েছে, ডাক্তার এসেছিল, ওষুধ লিখে দিয়ে গেছে। রিদিমার বাবা এলে ওরা দুজন মিলে রিদিমাকে জোর করে কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। দুজনেই মেয়ের শিয়রে বসে থাকে। একমাত্র মেয়ে তাদের। ওর কিছু হলে যে ওর বাবা মা একদম সর্বহারা হয়ে যাবে। রিদিমার মা বাবা শুধু এই দোয়াই করছে তার মেয়েটাকে যেন আল্লাহ সুস্থ করে দেন তাড়াতাড়ি। মির্জা বাড়িতে ড্রয়িং রুমে সবাই বসে আছে, সবার মাঝে নীরবতা চলছে। একটু আগে তাণ্ডব হয়ে গিয়েছিল। কিয়ান ওর বাবাকে বলেছিল, বাবা, তুমি আমার বিয়ে ঠিক করেছো, একবার আমার মতামত নেওয়ার প্রয়োজন বোধ করলে না? কিয়ানের বাবা অবাক হয়ে ছেলের দিকে তাকায়। তিনি ভাবছেন হয়তো একে অপরকে পছন্দ করে এতে বিয়ে করতে সমস্যা কি। কিয়ান আবারও বলে, কি হরে বাবা, বলছো না যে? কিয়ানের মা বলেন, তোরা একে অপরকে পছন্দ করিস, তো ভাবলাম তোকে সারপ্রাইজ দিব। এতে তুই ভীষণ খুশি হবি, কারণ আমরা তোর পছন্দের মেয়ের সাথেই বিয়ে ঠিক করেছি। কিয়ান রেগে বলে ওঠে, পছন্দ মাই ফুট। কে বলেছে তোমাদের এই কথা? কিয়ানের এমন রাগ দেখে ওর মা বাবা ঘাবড়েছে, কারণ কিয়ান কখনো এভাবে ওদের সাথে রেগে কথা বলেনি। হঠাৎ কি হলো ছেলেটার? ওইদিকে প্রিয়া আর ওর মা কাচুমাচু করে দাঁড়িয়ে আছে।
তারা কিয়ানের রাগ সম্পর্কে জানে। রাশেদ মির্জা কিয়ানকে বলে, শান্ত হ বাবা, এভাবে রেগে যাচ্ছিস কেন? রাগার মতোই তো কাজ করলে তোমরা, যাকে আমি সহ্য করতে পারি না। আর সবচেয়ে বড় কথা, ওকে আমার বোনের মতো ভাবি। আর তোমরা ওর সাথে আমার বিয়ে ঠিক করলে। রাশেদ মির্জা রুবিনার দিকে তাকায়। রুবিনার চেহারা দেখে রাশেদ মির্জার বিচক্ষণ মন যা বোঝার বুঝে নেয়। তিনি কিয়ানকে বলে, তুমি রুমে যাও কিয়ান, তোমার সাথে প্রিয়ার বিয়ে হবে না, আমি কথা দিচ্ছি। ওনার কথা শুনে প্রিয়া মনে মনে ভীষণ ক্ষেপে যায়। প্রিয়ার মা মেয়েকে চোখে ইশারায় আশ্বস্ত করে। কিয়ান রাগী চোখে প্রিয়ার দিকে তাকিয়ে উপরে চলে যায়। সেই থেকে ড্রয়িং রুমে পিন পতন নীরবতা চলছে। আজ 2 দিন যাবৎ রিদিমা ভার্সিটিতে আসছে না। এদিকে কিয়ানের অস্থিরতা বাড়ছে। হৃদয়টা তীব্র যন্ত্রণায় হাহাকার করছে। চোখ দুটো তৃষ্ণায় ছটফট করছে তার ভীত অঙ্গনাকে দেখার জন্য। 2টা দিন হয়ে গেছে তার ভীত অঙ্গনাকে দেখে না। ভার্সিটিতে গিয়ে চাতক পাখি নিয়ে চেয়ে থাকে, এই বুঝি তার ভীত অঙ্গনা আসে। কিন্তু আসে না, তার তৃষ্ণার্ত চোখের তৃষ্ণা মেটে না, আসে না তার ভীত অঙ্গনা। এই 2টি দিনের ব্যবধানই যেন কিয়ান মির্জার জীবন থেকে সমস্ত আলো কেড়ে নিয়েছে মেয়েটা। প্রতিদিনের মতোই কিয়ান বিশ্ববিদ্যালয়ে পৌঁছায়। কালো শার্ট, গাঢ় ধূসর কোট, মুখে সেই চিরচেনা কঠোরতা। সবাই আগের মতোই তাকে দেখে রাগী, গম্ভীর, অনুভূতিহীন একজন মানুষ। কিন্তু কেউ জানে না সেই পাথরের মতো মানুষটার চোখ আজও বারবার ছুটে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে, তার ভীত অঙ্গনার সন্ধানে। রাত তখন 12টা। কিয়ান ধীরে ধীরে নিজের কক্ষে বুকশেলফের পাশে দাঁড়ায়। আলতো চাপ দিতে বুকশেলফটা সরে যায়। পেছনে উন্মোচিত হয় একটা গোপন দরজা। দরজাটা খুলতেই একটা ছোট্ট গোপন কক্ষ প্রকাশিত হয়। এই ঘরটা তার সবচেয়ে যত্নে লুকিয়ে রাখা অনুভূতির সাক্ষী। দেয়ালের মাঝখানে বিশাল এক ক্যানভাস, সেখানে রিদিমার হাস্যোজ্জ্বল একটা ছবি, যেখানে রিদিমাকে স্নিগ্ধ আর মায়াবতী লাগছে। ছবিটা দেখলে বোঝা যায় জীবন্ত রিদিমাই এখানে দাঁড়িয়ে আছে। ওই ছবিটা কোনো শিল্পীর আঁকা নয়, এটা কিয়ান নিজের হাতে এঁকেছে। প্রতিটা আঁচড়ে মিশে আছে তার অস্বীকার করা ভালোবাসা, প্রতিটি রঙে জমে আছে শত শত না বলা অনুভূতি। কিয়ান ধীরে ধীরে ছবিটার সামনে গিয়ে দাঁড়ায়। মুহূর্তেই তার সমস্ত কঠোরতা ভেঙে চুরমার হয়েছে। কাপা হাতে ছবিটার গাল ছুঁয়ে খুব আস্তে বলল, কোথায় তুমি রিদিমা? জানো, সারাক্ষণ এই তৃষ্ণার্ত চোখ দুটি তোমায় খুঁজে বেড়ায়। একটু থেমে যায়, তারপর কাপা কাপা গলায় বলে, আমি কখনো ভাবিনি তোমার জন্য এতটা পাগল হব আমি। তুমি এই রাগী গম্ভীর পুরুষটাকে পুরো পাগল করে ছাড়লে ভীত অঙ্গনা। কিয়ান ছবিটার দিকে তাকিয়ে অসহায় চোখে ফিসফিস করে বলে, 2 দিন মাত্র, 2 দিন তোমাকে দেখিনি, অথচ মনে হচ্ছে কত হাজার বছর তোমায় দেখি না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। তোমার অনুপস্থিতি আমার সমস্ত স্থিরতাকে ভেঙে দিয়েছে। তার খবর কি তুমি রাখো আমার ভীত অঙ্গনা? কিয়ান থেমে যায়, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রিদিমার ছবির দিকে। ঘর জুড়ে নেমে এলো গভীর নীরবতা। আর সেই নীরবতার মাঝে দাঁড়িয়ে রইল একজন কঠোর গম্ভীর মানুষ, যে পুরো পৃথিবীর কাছে অনুভূতিহীন, অথচ একটা মেয়ের মাত্র 2 দিনের অনুপস্থিতিতেই ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়েছে। হঠাৎ কিয়ান মুচকে হেসে বলে ওঠে, আমি আসছি আমার ভীত অঙ্গনা, আমি আসছি। এই বলে সে তার গোপন কক্ষ থেকে বেরিয়ে যায়। রিদিমা ঘুমিয়ে আছে। 2 দিনের মধ্যে আজ একটু সুস্থতা বোধ করছে, তাই ওর মা বাবা আজ ওর রুমে থাকেননি। রিদিমা গভীর ঘুমে মগ্ন। এমন সময় ওর রুমে কেউ একজন প্রবেশ করে। মৃদু আলোর আবছা আভায় ঘরটা হালকা আলোকিত। সে অজানা ব্যক্তি রুমের চারপাশে নজর বুলিয়ে নেয়। হঠাৎ তার চোখ আটকে যায় বিছানায় ঘুমিয়ে থাকা রিদিমার দিকে। এক দৃষ্টে তাকিয়ে থাকে সেদিকে, যেন তার চোখ দুটো বহু জনমের তৃষ্ণা মেটাচ্ছে। জানলার ফাঁক করে আসা চাঁদের কোমল আলো এসে পড়েছে রিদিমার মুখে। গভীর ঘুমে আচ্ছন্ন সে। এলোমেলো কিছু চুল কপালের উপর পড়ে আছে। দীর্ঘ পাপড়িগুলো বুজে আসা চোখ দুটোকে আরো মায়াবী করে তুলেছে। নিঃশ্বাসের ওঠানামাই বুকটা ধীরে ধীরে ওঠানামা করছে, যেন কোনো স্বর্গীয় সুরের মৃদু তালে তালে সে ঘুমের রাজ্যে হারিয়ে গেছে। কিয়ান তাকিয়ে আছে তো আছে, চোখের দৃষ্টি তার এক মুহূর্তের জন্য সরছে না রিদিমার থেকে। মুগ্ধ নয়নে শুধু তাকিয়েই আছে রিদিমার দিকে। তার মনে হলো পৃথিবীর সমস্ত সৌন্দর্য যেন এই একটা মুখে এসে আশ্রয় নিয়েছে। এতটা শান্ত, এতটা নিষ্পাপ লাগছে তার কাছে। আর হয়ে অজানা লোকটার কেউ না,
সে রিদিমার প্রফেসর কিয়ান মির্জা। কিয়ান ধীরে ধীরে বিছানার পাশে এসে দাঁড়ায়, কাপা হাতে আলতো করে রিদিমার কপালের উপর নেমে আসা চুলগুলো সরিয়ে দেয়। ঠোঁটের কোণে অজান্তেই ফুটে ওঠে এক প্রাপ্তিময় হাসি। কিয়ান খুব আস্তে ফিসফিস করে বলে, আমার হৃদয়ের সম্রাজ্ঞিনী, তোমার জন্য আমার ভালোবাসা ক্ষণস্থায়ী অনুভূতি নয়, এটি এমন এক রাজ্য যার প্রতিটি ইট গাঁথা হয়েছে অপেক্ষা দিয়ে, প্রতিটি প্রাচীর নির্মিত হয়েছে বিশ্বস্ততা দিয়ে, আর যার চিরন্তন ডানই শুধু তুমি। তোমাকে না দেখলে বুকের ভেতরটা ভয়ঙ্কর শূন্যতায় ভরে যায়। এই বলে কিয়ান রিদিমার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। রিদিমা ঘুমের ঘোরে কিছুটা নড়ে চড়ে ওঠে। কিয়ান সাবধান হয়ে যায়, দূরে চলে আসে। তার স্থির দৃষ্টি তখনও রিদিমার মুখের উপর নিবদ্ধ। সকালবেলা রিদিমার ঘুম থেকে ওঠে, মাথাটা ভারী ভারী লাগছে। রিদিমা ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আসে, তখনই তার চোখ যায় ড্রেসিং টেবিলের আয়নায়। তার নজর যেতেই চমকেছে, কারণ সেখানে লিপস্টিক দিয়ে লেখা গুড মর্নিং আমার হৃদয় রাজ্যের সম্রাজ্ঞিনী। রিদিমা মনে মনে বলে, এটা কি? আর কে বা লিখলো? তবে কি কেউ এলো আমার রুমে? ওর ভাবনার মাঝেই রুমে রিদিমার মা আসে। মেয়েকে উঠে যেতে দেখে তিনি মুচকি হেসে রিদিমার কপালে চুমু দিয়ে বলে, এখন কেমন লাগছে আমার মায়ের? রিদিমা আহ্লাদি কণ্ঠে বলে, এখন ভালো লাগছে মা, তবে মাথাটা একটু ভারী ভারী লাগছে। রিদিমার মা বলে, কিছু খেয়ে বিশ্রাম নাও মা, আজ ভার্সিটিতে যেতে হবে না, আগামীকাল থেকে যাবে। রিদিমা মাথা নাড়ায়, তবে মনে তার ঝড় বয়ে যাচ্ছে। আজ 3 দিন হলো তার প্রফেসরকে দেখে না। বুকের ভেতরটা শূন্যতায় খাঁ খাঁ করছে। আচ্ছা, ওনার কি সত্যি বিয়ে ঠিক হয়ে গেছে? কিয়ানের বিয়ের কথা স্মরণ হলেই ওর মুখটা এক রাশ বিতৃষ্ণায় ছেয়ে যায়। হৃদয়ে হাজারো তীর নিক্ষেপের আঘাতে হৃদয় ক্ষত বিক্ষত হয়। এ যে কি নিদারুণ যন্ত্রণা, যারা ভালোবাসে তারাই জানে একমাত্র। এই যন্ত্রণা কতটা অসহনীয়। রিদিমার চোখে পানি চলে আসে। তবে কি সে পাবে না তার প্রফেসরকে? রাজেশ ছটফট করছে তার মায়াবতীকে দেখার জন্য, তাই আজ সকাল সকাল বেরিয়ে পড়েছে তার মায়াবতীর বাড়ির উদ্দেশ্যে। ভার্সিটি থেকে রোজের ব্যাপারে খোঁজখবর নিয়েছে রাজেশ। রাজেশের এক কাজিন রোজদের সাথেই পড়ে, তার থেকে রোজ সম্পর্কে জানে সে। তবে রোজের নম্বর নেই তার কাছে, তাই ফোন দিতে পারছে না। যে করে হোক তার মায়াবতীর নাম্বার জোগাড় করতে হবে। রাজেশ যেতেই দেখতে পায় রোজ ওর বাসা থেকে বের হচ্ছে। রোজকে দেখে রাজেশ থমকে দাঁড়ায়। ভাবতে পারিনি এত সহজে রোজকে দেখতে পাবে। অবশ্য নিজেকে কেমন বখাটে বখাটে লাগছে, তবুও ভালোবাসার জন্য সে সব হতে রাজি। রোজ রিদিমাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে। আশেপাশে নজর বুলিয়ে দেখে, হঠাৎ ওর চোখ একজনের দিকে আটকে যায়, যার নজর তার দিকে। রোজ চিনতে পারে লোকটাকে। রোজ মনে মনে ভাবে, এই লোকটা এখানে কি করছে আর আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? রোজ অন্যদিকে ফিরে চলে যাচ্ছিল, তখনই পেছন থেকে রাজেশ ডেকে উঠিয়ে আর বলে, রোজ একটু দাঁড়াও প্লিজ। রোজের পা দুটো সেখানেই আটকে যায়। চমকে তাকায় পেছনে। লোকটা ওর নাম জানলো কিভাবে? রোজ তাকাতেই রাজেশ এগিয়ে আসে আর বলে, কেমন আছো? জানো তোমাকে কত খুঁজেছি আমি। রোজ হতভম্বের নাই উত্তর দেয়, ভালো আছি, কিন্তু আপনি আমায় খুঁজছেন কেন? রাজেশ মুচকি হেসে জবাব দেয়, কারণ তুমি একটা চুন্নি, আমার মূল্যবান একটা জিনিস চুরি করে নিয়ে এসেছো, সেটাই ফেরত নিতে এলাম। রাজেশের কথায় রোজ থতমত খেয়েছে। পরক্ষণেই রেগে মেগে বলে ওঠে, এই যে মিস্টার, কি আবল তাবল বকছেন? আমাকে দেখে কি আপনার চুন্নি বলে মনে হয়? আজব লোক। রোজের রাগী চেহারা দেখে রাজেশ বলে, তুমি রাখলে তোমায় ভীষণ সুন্দরী লাগে মায়াবতী। রোজ আবারও থতমত খেয়ে যায়। এই লোকটাকে পাগল নাকি? রোজ বলে, আপনি থাকেন তো মশাই, আমি কেন? এই বলে রোজ দাঁড়ায় না, গটগট পাই চলে যায়। রাজেশ পেছন থেকে ডাকলেও সাড়া দেয় না। রাজেশ বলে, যা চলে গেল চুন্নি সাহেব আমার মন চুরি করে। রোজ যাচ্ছে আর রেগে রেগে বলছে, এত বড় সাহস! আমাকে বলে কিনা আমি তার জিনিস চুরি করে নিয়ে এসেছি, আমাকে চুন্নি উপাধি দেওয়া? তুই চোর, তোর বউ চুন্নি, বচ্চাত বেটা একটা, পুরুষ বেটা। এটাকে দেখে কিনা আমি ক্রাশ খেয়েছিলাম। আমার জীবনে কাউকে দেখে ক্রাশ খাবো না আমি, শিক্ষা হয়ে গেছে। নিজের মতো বকতে বকতে চলল রিদিমাদের বাড়িতে। রিদিমার রুমে ওর ফ্রেন্ডরা বসে আছে। রিদিমা না গেলে ওরাও কেউ ভার্সিটিতে যায় না, তাই আজও যাবে না। ওর মা এসে নাস্তা পানি দিয়ে গেছেন।
সিনথিয়া রিদিমাকে বলে, কি এমন হলো ওই দিন তুই এভাবে চলিলি কাঁদতে কাঁদতে, আর আমাদের কিছু বললিও না, আর নিজেকে অসুস্থ করেও ফেললি, কি ব্যাপার বলতো? রিদিমা আজ বলে দেয় ওর অনুভূতির কথা, ওর হৃদয় গোপনে রাখা ভালোবাসার কথা, ওর প্রণয়ী পুরুষ তার প্রফেসরের কথা। সব শুনে ওর 3 বান্ধবী অবাক হয়ে তাকিয়ে থাকে। ঝুমা বলে, এই ছিল তোর মনে, আর আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না? এই তুই আমাদের বন্ধু ভাবিস? রিদিমা অসহায় হয়ে তাকায় ওদের দিকে আর বলে, প্লিজ তোরা রাগ করিস না, আমি নিজেকে আরও সময় দিতে চেয়েছিলাম, বুঝতে চেয়েছিলাম স্যারের প্রতি আমার এটা ভালো লাগা নাকি ভালোবাসা। কিন্তু আজ বুঝতে পারছি স্যারকে আমি কতটা ভালোবাসি, কতটা চাই তাকে। কিন্তু সব চাওয়া কি আর পূরণ হয়? রিদিমার কথা শুনে ওরাও ব্যথিত হয়। ওরা অভিমান রেখে রিদিমাকে জড়িয়ে ধরে আর বলে, চিন্তা করিস না, তোর ভালোবাসা যদি খাঁটি হয়, তোর প্রফেসর তোর কাছে আসবে আর তোকে ভালোবাসবে। বিশ্বাস রাখ আর আল্লাহর উপর ভরসা রাখ। প্রিয়া ওর মাকে বলছে, মম, তুমি তো বলেছিলে কিয়ান আমার হবে, ওকে আমার করে দেবে, তাহলে কেন ওকে আমার করে দিচ্ছ না মা? আমি ওকে ছাড়া মরে যাব মম, আমি সত্যি মরে যাব। ওই দিন কিয়ান চলে যাবার পর পুরো ড্রয়িং রুম নীরব হয়েছে। রাশেদ মির্জা বোনের দিকে তাকিয়ে বলে, তুই না বলেছিলি কিয়ান প্রিয়াকে পছন্দ করে, এই তার নমুনা। কিয়ান যদি ওকে পছন্দই করত, ওদের সম্পর্ক থাকতো, তাহলে কখনো কিয়ান এমন করতো না। তবে কি আমি যা ভাবছি তাই ঠিক? রুবিনা আমতা আমতা করে বলে, আসলে ভাইজান, প্রিয়া কিয়ানকে খুব ভালোবাসে, আর আমি ওকে কথা দিয়েছি ওদের বিয়ে দিব, তাই আমি। আর বলতে পারে না। রাশেদ মির্জা এবার গর্জে উঠে বলে, তাই তাই কি তুই আমার ছেলের নামে মিথ্যে বলবি? আমি না জেনে আজ কত বড় ভুল করতে যাচ্ছিলাম। আমি কখনো আমার ছেলের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নেব না, ওর সিদ্ধান্ত ওই নেবে। ও যেহেতু বলেছে প্রিয়াকে বিয়ে করবে না, তো এই বিয়ে হবে না, হবে না। এই বলে উনি নিজের রুমে চলে যায়। মিসেস শাপলা রুবিনাকে বলে, কাজটা তুমি মোটেও ভালো করনি। তখন প্রিয়া নিজের রুমে ভাঙচুর শুরু করে দেয়। প্রিয়ার মা গিয়ে মেয়েকে আটকাই আর শান্ত করে বলে, কিয়ান তোরই হবে, আমি কথা দিচ্ছি, ওকে তোর করেই দেব আমি। মেয়ের মরে যাওয়ার কথা শুনে মায়ের মন কেঁপে ওঠে, কিন্তু তিনি বুঝতে পারছেন না মেয়ের কথায় সায় দিয়ে তিনি কত বড় অপরাধ করছেন। প্রিয়ার মা এক জঘন্য প্ল্যান করে, যা আগামীতে খুবই ভয়াবহ হতে চলেছে। তবে শুভ শক্তির সাথে কখনো অশুভ শক্তি পেরে উঠতে পারে না। এখন দেখা যাক এদের জঘন্য প্ল্যান কতটা কাজে লাগে। বিকেলের দিকে রিদিমা ওর ফ্রেন্ডরা মিলে ঘুরতে বের হয়। ওর ফ্রেন্ডরাই নিয়ে এসেছে রিদিমার মন ভালো করতে। ওরা ঘুরছে, এটা সেটা দেখছে, প্রকৃতির দৃশ্য দেখে রিদিমার মনটা একটু হলেও ভালো হয়েছে। রিদিমারা একটা পার্কে যায়। অন্যদিকে রাজেশ আর কিয়ান একই পার্কে আসে একটু অলস সময় কাটাতে। যদিও কিয়ান আসতে চায়নি, কিন্তু রাজেশ জোর করে টেনে নিয়ে এসেছে তার সাথে। তার জন্য অনেক ঝাড়ি শুনতে হয়েছে তার। তবে এতে রাজেশের কোনো মাথা ব্যথা নেই। এমন রাগী বদমেজাজি বন্ধু থাকলে একটু আধটু রাগ সহ্য করতেই হবে, না হলে কিসের বন্ধু। অনেকগুলো বাচ্চা পার্কে দৌড়াদৌড়ি করছে, খেলছে। রিদিমা ওদের দিকে এগিয়ে যায়, সেও খেলায় যোগ দেয়। সেখানে সিনথিয়া, ঝুমা, রোজ এরাও যায়। ঠিক করে কানামাছি খেলবে, কিন্তু চোখ বাঁধার জন্য তো কিছু প্রয়োজন। একটা ছেলে কোথা থেকে একটা ওড়না নিয়ে আসে, আর রিদিমার চোখ বেঁধে দেয়া হয়। বাচ্চারা খুব খুশি তাদের আরও খেলার সঙ্গী পেয়ে। খেলায় মেতে ওঠে সবাই। রিদিমা একজনকে জড়িয়ে ধরে বলে ওঠে, এই ধরেছি ধরেছি। কিয়ান ফোনে কথা বলতে বলতে অন্যদিকে তাকিয়ে হেঁটে যাচ্ছিল। আচমকা কেউ জড়িয়ে ধরায় কিয়ান থমকে যায়। সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে তাকে জড়িয়ে ধরেছে। মুখটা দেখা যাচ্ছে না, তবে কিয়ানের মনে হচ্ছে এই স্পর্শ তার চেনা, এই শরীরের ঘ্রাণ তার অতি নিকটের, যা তার রন্ধ্রে রন্ধ্রে মিশে রয়েছে। হঠাৎ মেয়েটার কথা শুনে স্তব্ধ হয়ে যায়। এটা তো তার ভীতু অঙ্গনার কণ্ঠ। কিয়ানের সর্বাঙ্গ জুড়ে শীতলতা বয়ে যায়। হৃদয়ে প্রশান্তির আভাস পাই ভীতু অঙ্গনাকে তার বুকে পেয়ে। কিয়ান শব্দ করে বলে ওঠে, আমার ভালোবাসা। অতি পরিচিত পুরুষালী কণ্ঠ শুনে রিদিমা চমকে যায়।
তার হৃদযন্ত্র দ্রুত গতিতে স্পন্দিত হতে থাকে। রিদিমা চটজলদি চোখের বাঁধা কাপড়টা টান দিয়ে খুলে ফেলে। দুই জোড়া চোখের মিলন ঘটে। দুজনের চোখে চোখ পড়তেই যেন চারপাশের সব শব্দ নিঃশব্দ হয়ে গেছে। সময় থমকে দাঁড়ালো এক অদ্ভুতভাবে। আশেপাশে কত মানুষ, কত কোলাহল, কিছুই যেন তাদের কানে পৌঁছাচ্ছে না। শুধু একে অপরের চোখের গভীরতায় হারিয়ে গেছে দুজন। কিয়ানের ঠোঁটের কোণে অজান্তেই ফুটে ওঠে এক মুগ্ধ হাসি। রিদিমা দৃষ্টি সরাতে পারল না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে বহু দিনের না বলা হাজার অনুভূতি শুধু চোখের ভাষাতে আদান প্রদান করছে দুজন। ওদেরকে এভাবে দেখে সিনথিয়া, রোজ আর ঝুমা হাঁ করে তাকিয়ে থাকে। রাজেশের এদিকে কোনো খেয়াল নেই, সে তাকিয়ে আছে রোজের দিকে। রোজ বিষয়টা খেয়াল করে, সে চোখ রাঙাতে রাজেশ ঠোঁট ছুখা করে চুমু দেওয়ার ভঙ্গি করে। রোজ থতমত খেয়ে যায়, এই লোকটা তো আস্ত একটা লুচ্চা। রোজ এবার রিদিমার দিকে তাকায়, ওরা এভাবেই আছে, ওভাবেই আছে এখনো। এবার রাজেশও সেদিকে তাকায়, দেখে তার রাগী গম্ভীর বন্ধুটা পুরো ডুবে আছে রিদিমার মাঝে, কোনো দিক দিয়ে তার কোনো খেয়াল নেই। রাজেশ এবার কিয়ানের কাঁধে জোরে একটা খোঁচা দিয়ে বলে ওঠে, এই যে ভাই, পৃথিবীতে ফিরায় আর কতক্ষণ চোখ দিয়ে প্রেম করবি, নাকি বিয়েটাও চোখের ইশারায় সেরে ফেলবি? রাজেশের কথায় ওর ফ্রেন্ডদের মাঝে চাপা হাসির রোল পড়ে যায়। কিয়ান অপ্রস্তুত হয়ে যায়, রিদিমার লজ্জায় তড়িঘড়ি করে নিজেকে সরিয়ে নিতে চায়। তবে ঘটে যায় আরেক বিপত্তি। হঠাৎ পা বেঁধে পড়ে যায় সে। ব্যথায় আহ করে ওঠে রিদিমা, পায়ে বেশ জোরেই ব্যথা পেয়েছে। যন্ত্রণায় মুখটা কুঁচকে আসে। কিয়ান দ্রুত রিদিমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, তারপর রাগী গলায় ধমক দিয়ে বলে ওঠে, এত ছটফট করো কেন তুমি? একটু শান্ত হয়ে থাকতে পারো না? ইডিয়েট। হঠাৎ কিয়ানের এমন রাগী ধমকে রিদিমা মুখ নিচু করে ফেলে। মনে মনে বিড়বিড় করে বলে, খচ্চর বেটা সবসময় শুধু ধমকায়, তোর কপালে কোনো দিন বউ জুটবে না, দেখে নিস, বজ্জাত বেটা মানুষ। রিদিমা উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু আবারও পড়ে যায়। লজ্জা আর সংকোচে ওর চোখের কোণে পানি জমে ওঠে। কিয়ানের চোখ এড়ায় না রিদিমার সেই অশ্রু। ওর চোখের পানি দেখে কিয়ানের বুকের ভেতরটা হঠাৎ ছিনছিন করে ওঠে। এক মুহূর্ত দেরি না করে কিয়ান রিদিমাকে কোলে তুলে নেয়। রিদিমা হকচকিয়ে যায়, কাপা কাপা কণ্ঠে বলে, এই আপনি কি করছেন? সবাই দেখছে, প্লিজ আমাকে নামিয়ে দিন, আমি হেঁটে যেতে পারবো। কিয়ান বলে, কেমন যেতে পারবে তা তো দেখতেই পারছি। এখন একদম কথা বলবে না, চুপচাপ থাকো, নয়তো ফেলে দেব। তখন কোমর ভেঙে ঘরে বসে থাকবে। আর আমি কিন্তু কোমর ভাঙা মেয়েকে বিয়ে করবো না। আমি যদি বিয়ে না করি তাহলে আমার মা বাবার আদরে বৌমা আর আমার ভবিষ্যৎ সন্তানদের মা হবে কি করে? ফিরে কন্যা। রিদিমা হাঁ করে তাকিয়ে থাকে কিয়ানের মুখের দিকে। সিনথিয়া, ঝুমা আর রোজ আজ যেন অবাকের উপর অবাক হচ্ছে। ওরাও হতভম্বের মতন কিয়ানের পিছু পিছু হাঁটতে থাকে। তবে রোজ তখনও একই জায়গায় দাঁড়িয়ে আছে। এত কিছু যেন সে কিছুতেই মেনে নিতে পারছে না। যে স্যার মেয়েদের থেকে 100 হাত দূরে থাকেন, সেই মানুষটাই আজ একটা মেয়েকে এভাবে কোলে তুলে নিয়ে যাচ্ছে। রোজ এখনও কিয়ানের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাজেশ বিষয়টা খেয়াল করে দুষ্টু হেসে বলল, কি ম্যাডাম, আপনারও কি কোলে ওঠার ইচ্ছে জেগেছে? তাহলে বলতে পারেন, আপনাকে কোলে নিতে আমি কিন্তু একদম প্রস্তুত। রোজ চোখ রাঙিয়ে বলে, অসভ্য পুরুষ একটা। এই বলে সেও দৌড়ে চলে যায় সেখান থেকে। রিদিমা বিছানায় শুয়ে মুচকি মুচকি হাসছে। লজ্জায় মুখটা টকটকে লাল হয়ে আছে। কখনো 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলেছে, আবার কখনো বালিশে মুখ গুজে লাজুক হাসি হাসছে। বারবার বিকেলের ঘটনাগুলোই চোখের সামনে ভেসে উঠছে। বিকেলে কিয়ান রিদিমাকে কোলে তুলে কাছের একটা ফার্মেসিতে নিয়ে যায়। ডাক্তার দেখিয়ে প্রয়োজনীয় ওষুধ কিনে দেয়। রিদিমা বারণ করলেও কিয়ান ওর কোনো কথাই কানে তোলেনি, বরং কড়া গলায় ধমকে বলেছিল, একদম চুপ থাকবে, আর একটা কথা বলবে না। রিদিমা একদম চুপ হয়ে যায়। এরপর নিজের গাড়িতে করে ওকে বাড়িতে পৌঁছে দেয়। সিনথিয়ারও আসে সাথে। কিয়ান রিদিমাকে দিয়ে যাবার আগেই গম্ভীর চোখে তাকিয়ে কড়া স্বরে বলে যায়, একদম ছোটাছুটি করবে না, ঠিকমতো ওষুধ খাবে, বিশ্রাম নেবে। আমার কথা অমান্য করলে কিন্তু ভালো হবে না বলে গেলাম। কিয়ানের সে রাগী মুখ আর যত্নে ভরা কথাগুলো মনে পড়তে রিদিমার ঠোঁটের কোণে আবারও লাজুক হাসি ফুটে ওঠে। অজান্তে নিজের গরম হয়ে ওঠা গালে হাত ছুঁয়ে ফিসফিস করে বলে, প্রফেসর সাহেব কি আমায় ভালোবাসে? যদি ভালোই না বাসতো
তাহলে এত কেয়ার, এত যত্ন করার কারণ কি? পরদিন রিদিমা ভার্সিটিতে যায়। ওকে দেখে প্রিয়ার হিংসায় যেন বুক চলে ওঠে। দাঁতে দাঁত চেপে ক্ষোভে বিড়বিড় করে বলে, শুধু তোর জন্যই কিয়ান আমাকে রিজেক্ট করেছে। তোকে আমি কিয়ানের জীবন থেকে সরিয়েই ছাড়বো। আমার আর কিয়ানের মাঝে কাউকে আসতে দেব না। কথাগুলো বলে প্রিয়া রিদিমার দিকে এগিয়ে যায়। কাছে গিয়ে ইচ্ছে করে জোরে ধাক্কা দেয়। হঠাৎ ধাক্কায় রিদিমা কয়েক কদম পিছিয়ে যায়। সে কিছু বলার আগেই ঠাস, প্রিয়া সজোরে রিদিমার গালে একটা চড় বসিয়ে দেয়। তারপর রাগে ক্ষোভে চিৎকার করে বলে, এই মেয়ে, চোখে দেখতে পাও না? কোথায় চোখ রেখে চলো? ঠোঁট বাঁকিয়ে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে আবার বলে, যত সব থার্ড ক্লাস। হঠাৎ এমন আক্রমণে রিদিমা স্তব্ধ হয়ে প্রিয়ার দিকে তাকিয়ে থাকে। প্রিয়ার তীক্ষ্ণ কথাগুলো এবার আর সহ্য করতে পারে না সে। ঝুমা রাগে ফুঁসতে ফুঁসতে কিছু বলতে যাবে, ঠিক তখনই রিদিমা নিজে এগিয়ে যায়। একটা জোরালো চড় বসিয়ে দেয় প্রিয়ার গালে। চারপাশ মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায়। উপস্থিত সবাই বিস্ময়ে তাকিয়ে থাকে। রাগে কাঁপতে কাঁপতে রিদিমা বলে, এই থার্ড ক্লাস কে? আমি না তুই? নিজেই ইচ্ছা করে ধাক্কা দিয়ে এসে এখন বড় বড় কথা বলছিস? আমাকে তো দুর্বল মনে হয়? এই রিদি দুর্বল নয়, সঠিক জবাব দিতে সে জানে। এই চটটা শুধু আমার আত্মসম্মানের জবাব। এরপর যদি আর একবার আমার সঙ্গে লাগতে আসিস তাহলে আমিও বুঝিয়ে দেব এই রিদি কি করতে পারে। কিয়ান প্রিয়াকে চড় মারার দৃশ্যটা দূর থেকে দেখতে পায়, তাই সে এগিয়ে আসে ওদের কাছে। রিদিমার কথার মাঝে কিয়ান সেখানে এসে উপস্থিত হয়। কিয়ানকে দেখে প্রিয়া নেকা কান্না জুড়ে দেয়। কাঁদতে কাঁদতে বলল, কিয়ান দেখো, এই মেয়েটা ইচ্ছে করে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আবার থাপ্পড়ও মেরেছে। দেখো আমার গালটা একদম জ্বলে যাচ্ছে। সত্যি প্রিয়ার গালটা চরের দাগে লাল হয়ে উঠেছে। উপস্থিত সবাই প্রিয়ার কথায় অবাক হয়ে তাকিয়ে থাকে। কত সুন্দর করে সাজিয়ে মিথ্যে কথা বলে দিল। কিয়ান রাগী চোখে তাকায় রিদিমার দিকে। কিয়ানের এমন তাকানো দেখে রিদিমা কিছুটা ভয় পেলেও তা দমন করে সত্যিটা বলতে যাবে, কিন্তু কিয়ান ওকে থামিয়ে দেয়। সত্যি মিথ্যে যাচাই না করেই রেগে থমকে ওঠে কিয়ান। এটা কি করেছো তুমি? এখানে কি পড়তে এসেছ নাকি মারামারি করতে এসছো? নিজের রাগ নিয়ন্ত্রণ করতে শেখোনি? রিদিমা চুপ করে দাঁড়িয়ে থাকে, তবে ওর মনে ঝড় বয়ে যাচ্ছে। কিয়ান তাকে এভাবে বলায় খুব কষ্ট হচ্ছে ওর। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, কথা যেন গলায় আটকে গেছে। কিয়ান আবারও বলে, শিক্ষিত হওয়ার আগে মানুষ হওয়া দরকার। কিয়ানের কথায় রিদিমার চোখ ভিজে ওঠে। সিনথিয়া ওরা কিছু বলতে যাবে, তবে ওদেরকে কিয়ান থামিয়ে দেয়। সে আরো কঠোর স্বরে বলে, তোমার কাছ থেকে আমি এমন ব্যবহার আশা করিনি। এক মুহূর্ত থেমে কিয়ান আবারও বলে ওঠে, আর যেন তোমাকে কারোর সাথে এমন আচরণ করতে না দেখে। লজ্জায় অপমানে রিদিমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সত্যি মিথ্যে যাচাই না করে তাকে এভাবে ধমকাচ্ছে। কিয়ান এবার সবার উদ্দেশ্যে ধুমকে বলে ওঠে, সব এখানে কি? যাও, ক্লাসে যাও। এই বলে কিয়ান চলে যায় নিজের কেবিনে। এদিকে প্রিয়া ঠোঁটের কোনায় বাঁকা হাসি ফুটিয়ে তোলে আর বিড়বিড় করে বলে, এভাবেই তোর প্রতি কিয়ানের মনে ঘৃণা তৈরি করব। রিদিমা ক্লাসে বসে আছে। সিনথিয়া ওরা সান্ত্বনা দিচ্ছে। ওরাও কিয়ানের বিষয়টাই খুব কষ্ট পেয়েছে। সত্যি মিথ্যে যাচাই না করেই শুধু শুধু মেয়েটাকে এত কথা শোনালো। সিনথিয়া তো রাগে ফুঁসছে। একবার প্রিয়াকে পেয়ে নিক, ওর ক্লাস সে নেবে। তাইনি মহিলা। রিদিমার চোখ দুটো ডাল হয়ে আছে। রিদিমা গতকাল কিয়ানের সাথে আজ কিয়ানের কোনোই মিল পেল না সে। তাহলে কি তার যত্ন কেয়ার সবই দায়িত্বের জন্য ছিল? রিদিমার খুব কষ্ট হচ্ছে, প্রিয়ার জন্য নয়, আজ কিয়ানের পরিবর্তন দেখে। তবে কি সে ভুল ভাবছে? তার প্রফেসর তাকে ভালোবাসে না? গতকাল প্রফেসরের চোখে যে তার জন্য মায়া ভালোবাসা দেখেছিল, সবই কি তাহলে মিথ্যে? রিদিমার ভেতরটা হু হু করে ওঠে। কিয়ান কেবিনে বসে অস্থির হয়ে হাঁসফাঁস করছে। রিদিমাকে এতগুলো কথা শুনিয়ে আসার পর এখন সে নিজেই ছটফট করছে। রিদিমার চোখের পানি আর অভিমানে ভরা মুখ কোনোটাই কিয়ানের চোখ এড়ায়নি। কিন্তু তখন সে ভীষণ রেগেছিল, তাই রাগের মাথায় এমন আচরণ করে ফেলেছে। এখন বারবার রিদিমার সেই অভিমান মাখা মুখটা তার চোখের সামনে ভেসে উঠছে।
হঠাৎই তার মনে প্রশ্ন জাগে, এমনি এমনি কাউকে মারার মতো মেয়ে তো রিদিমা নয়, তাহলে কি আমি ভুল করেছি? যা দেখেছি তার পেছনে অন্য কোনো কারণ ছিল না তো? কিছু না জেনে আমি ওকে এতগুলো কটু কথা শুনিয়ে দিলাম। কিয়ানের কিছুতেই অস্থিরতা কমছে না, বারবার রিদিমার অশ্রুসজল মুখটা তার চোখের সামনে ভেসে উঠছে। অবশেষে সে পিয়নকে ডেকে সিনথিয়াকে তার কেবিনে পাঠাতে পারে। কিছুক্ষণ পর সিনথিয়া ভয়ে ভয়ে কেবিনের দরজায় নক করে। কাম ইন। কিয়ানের অনুমতি পেয়ে সিনথিয়া ধীর পায় ভেতরে ঢুকে তার সামনে মাথা নিচু করে দাঁড়ায়। কিয়ানকে দেখা মাত্রই কিছুক্ষণ আগের অপমানজনক আচরণের কথা তার মনে পড়ে যায়। মুহূর্তে রাগে ফুঁসে উঠে সে। ইচ্ছে করছিল কয়েকটা কথা শুনিয়ে দিতে, কিন্তু কিয়ান তার শিক্ষক, তাই নিজের রাগ আর ক্ষোভকে চেপে রেখে নীরবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কিয়ান সিনথিয়ার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওই সময় কি হয়েছিল? রিদিমা কেন প্রিয়াকে থাপ্পড় মেরেছিল? কিয়ানের প্রশ্ন শুনে সিনথিয়ার ভেতরে জমে থাকা রাগটা যেন আরো বেড়ে গেল। এই মুহূর্তে তার ইচ্ছে করছিল কিয়ানের গলা টিপে ধরতে। মনে মনে বিড়বিড় করে বলল, এখন জানতে এসেছিস কেন রে বেটা? তখন তো নিজের ঢং দেখে ড্যাং ড্যাং করে কত কথাই না শুনিয়ে দিলি, একবারও সত্যিটা জানার চেষ্টা করলি না, আর এখন এসে কারণ জানতে চাইছিস। বাইরে অবশ্য নিজের রাগ যতটা সম্ভব সংযত রেখে কিছুটা কঠোর কণ্ঠে বলল, কেন স্যার, এখন হঠাৎ কারণটা জানতে হবে কেন? একটু থেমে তীক্ষ্ণ দৃষ্টিতে কিয়ানের দিকে তাকিয়ে আবার বলল, তখন তো আমাদের কথা বলার সুযোগটুকুও দেননি, কি সত্যি কি মিথ্যা সেটা যাচাই করার প্রয়োজনও মনে করেননি, নিজের মতো সিদ্ধান্ত নিয়ে সবার সামনে ওকে অপমান করলেন, এখন আবার কি জানতে চাইছেন? কিয়ান মনে মনে ভাবল তার এমনটা করা মোটেও উচিত হয়নি। তবুও নিজেকে সংযত করে গম্ভীর কণ্ঠে আবারও বলল, তোমাকে যা প্রশ্ন করা হয়েছে শুধু তারই উত্তর দাও, বাড়তি কোনো কথা বলতে তোমাকে বলা হয়নি। কিয়ানের গম্ভীর কণ্ঠ শুনে সিনথিয়া ভয় পেয়েছে। মুহূর্তেই তার রাগ দপ করে নিভেছে। মনে মনে ভাবল, না, আর বাড়াবাড়ি করা যাবে না, নয়তো হিতে বিপরীত হবে। তাই বাধ্য মেয়ের মতন সব কিছু খুলে বলে সে। সিনথিয়ার কথা শুনে মুহূর্তে কিয়ানের মুখ রাগে লাল হয়ে ওঠে। তবে সে নিজের রাগ সংযত রেখে শুধু গম্ভীর কণ্ঠে বলে, যাও ক্লাসে যাও। সিনথিয়া আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, কোনো রকমে নিজের প্রাণ নিয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। বাইরে এসে বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, বাপ রে বাপ, যেন জমের দুয়ার থেকে বেঁচে ফিরে এলাম। রিধিমা যে কি করে এই ব্যাটার প্রেমে পড়লো বুঝতে পারছি না। সিনথিয়া বেরিয়ে যেতে কিয়ান মাথা চেপে ধরে। বুকের ভেতর চিনচিনে ব্যথা হচ্ছে, অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। নিজের ব্যবহারের জন্য সে ভীষণ অনুতপ্ত। কেন যে রেগে গেলে তার মাথা ঠিক থাকে না। রাগের মাথায় কিয়ান সামনে থাকা গ্লাসটা সজোরে চেপে ধরে। সঙ্গে সঙ্গে গ্লাসটা ভেঙে যায়। ভাঙা কাচের কয়েকটা টুকরো তার হাতে ঢুকে পড়ে। টপ টপ করে রক্ত ছড়তে থাকে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। নিজের উপরে ক্ষোভ ছেড়ে কিয়ান বিড়বিড় করে বলল, শুধু শুধু মেয়েটাকে এত কথা শোনো না। আর প্রিয়া কেমন মেয়ে সেটা তো আমি জানতাম, তবে এমনটা আমি কেন করলাম? কেন? কথাগুলো বলতে বলতে সে নিজের উপর আরও বেশি রেগে যায়। আর প্রিয়ার উপর তো তার রাগ আগেই ছিল। আজ প্রিয়ার সঙ্গে কি করবে তা সে নিজেও জানে না। ক্লাসে কিয়ান বারবার রিদিমার দিকে তাকাচ্ছে, কিন্তু রিদিমা একবারের জন্য তার দিকে তাকাচ্ছে না। অন্যদিন হলে আর চোখে হলেও একটু পরপর তাকে দেখত, আর সেটাও কিয়ান খেয়াল করত, কিন্তু আজ সে একবারের জন্য ফিরে তাকাচ্ছে না। রিদিমাকে দেখেই বোঝা যাচ্ছে সে অনেক কেঁদেছে, কান্নায় তার চোখ মুখ ফুলে গেছে। ওর এমন ফোলা ফোলা মুখটা দেখে কিয়ানের ভীষণ খারাপ লাগে। নিজের ভেতরে অপরাধ বোধ দগ্ধ হতে লাগলো সে। তার ভীত অঙ্গনার এমন বিধ্বস্ত চেহারা যেন কিয়ানের বুকের ভেতরটা আরও বেশি পুড়িয়ে দিচ্ছে। আর অন্যদিকে কিয়ানের উপর অন্য কারোর দৃষ্টি স্থির হয়ে আছে। সে কিয়ানের প্রতিটি গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কিয়ান যে বারবার রিদিমার দিকে তাকাচ্ছে তা তার চোখ এড়াচ্ছে না। কিয়ানের চোখে রিদিমার প্রতি স্পষ্ট মায়া আর ভালোবাসার ছাপ দেখতে পাচ্ছে সে। আর সেই দৃশ্যই তাকে ভেতর থেকে জ্বালিয়ে দিচ্ছে। সে আর কেউ নয়, প্রিয়া। ভার্সিটি ছুটির শেষে রিদিমারা চলে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে কিয়ান ডেকে উঠল, রিদিমা। রিদিমা পেছন ফিরে তাকায়। কিয়ান ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসে। কিয়ানকে দেখে রিদিমার ভেতরটা রাগ আর ক্ষোভে ফুঁসে উঠল। কিয়ান এসে ওর সামনে দাঁড়ায়। শাশুড়ি রিদিমার কাছে ক্ষমা চাইতে এসেছে।
কিন্তু জীবনে কোনোদিন কাউকে সরি বলেনি, তাই কিভাবে বলবে বুঝে উঠতে পারছে না। বারবার বলতে গিয়েও কথাগুলো গলায় আটকে যাচ্ছে। রিদিমা বিরক্তি নিয়ে বলে উঠল, কিছু বলবেন স্যার? কিয়ান মনে মনে নিজেকেই বলল, কিয়ান সরি বলে দে, যেভাবেই হোক আজ তোকে সরি বলতেই হবে। গলা খাকারি দিয়ে কিয়ান বলল, আসলে রিদিমা সরি, ওই সময় তোমার সঙ্গে ওভাবে কথা বলা আমার একদমই উচিত হয়নি। রিদিমা তীক্ষ্ণ দৃষ্টিতে কিয়ানের দিকে তাকালো, মনে মনে বলে, শয়তানের নানা, আমাকে এত কথা শুনে এখন এসেছে সরি বলতে। মন চাইছে এক ঘুষি মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিই। রাগে ফুঁসতে ফুঁসতে রিদিমা বলে উঠল, আপনার সরি আপনি মাথা গুলিয়ে খান। যখন আমাকে অপমান করেছিলেন তখন মনে ছিল না? শয়তান বেটা। রাগের মাথায় মুখে যা এসেছে তাই বলে ফেলেছে রিদিমা। তারপর নিজের বন্ধুদের নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কিয়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটা তাকে কি বলে গেল? পরক্ষণে হঠাৎ শব্দ করে হেসে ওঠে সে। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলল, আমার ভীতু অঙ্গনা আজ সাহসী অঙ্গনা হয়ে গেছে। একটু থেমে আবার বিড়বিড় করে বলল, তবে রাগলে তোমাকে ভীষণ সুন্দর লাগে আমার ভীতু অঙ্গনা। রিদিমা হাঁটছে আর বকবক করেই যাচ্ছে। সিনথিয়া, ঝুমা আর রোজ এক অপরের দিকে তাকিয়ে হাঁটছে। যে মেয়ে নাকি লজ্জায় আর ভয়ে স্যারের দিকে সামনাসামনি তাকাতেই সাহস পায় না, কিছু বলার আগেই কেঁদে ফেলে, সেই মেয়ে নাকি স্যারকে এতগুলো কথা শুনিয়ে এলো। আবার কি বলল? শয়তান! হায় আল্লাহ! এবার যদি স্যার রেগে গিয়ে রিদিমার সঙ্গে কিছু করে, এই টেনশনে তারা তিনজন মরে যাচ্ছে। কিন্তু সেদিকে রিদিমার কোনো খেয়ালই নেই। সে এখনও রাগে ফুঁসছে। হাঁটতে হাঁটতে বিড়বিড় করে বলে উঠল, কত বড় সাহস! ওই শাকচুন্নির কথায় আমাকে এতগুলো কথা শুনিয়ে দিল। যাব বেটা, তুই ওই শাকচুন্নিকে নিয়েই থাক। তোর ঘাড় মোটকে রক্ত খাবে যখন ওই শাকচুন্নি, তখন বুঝবি খবিস বেটা। রাত 8টা। প্রিয়া সোফায় বসে টিভি দেখছিল। ঠিক তখনই কিয়ান এসে ওর পাশে বসে। কিয়ানকে পাশে বসে থাকতে দেখে প্রিয়া তাকাতেই কিয়ান একটা হাসি দেয়। কিরি, প্রিয়ার তো মনে মনে লাড্ডু পড়ছে। কিয়ান তার পাশে বসেছে, আবার তার দিকে তাকিয়ে হাসছেও। প্রিয়াও হাসে। কিয়ান বলে, যাও তো প্রিয়া, আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আয়। প্রিয়া প্রথমে একটু অবাক হলেও পরক্ষণেই খুশিতে গদগদ হয়ে বলল, আমি এখনই নিয়ে আসছি। বলেই সে রান্নাঘরের দিকে চলে যায়। এইদিকে প্রিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে কিয়ান বাঁকা হেসে বিড়বিড় করে বলে, আমার অঙ্গনাকে কাপড় মারার শাস্তি তো তোকে পেতেই হবে। রান্নাঘরে তখন মিসেস শাপলা কাজ করছিলেন। প্রিয়াকে দেখে তিনি বললেন, প্রিয়া, তুই এখানে? কিছু লাগবে? প্রিয়া হেসে বলে, না মামনি, তোমার ছেলের জন্য কফি বানাতে এসেছি। আমাকে কফি বানিয়ে নিয়ে যেতে বলেছে। মিসেস শাপলা অবাক হলেন। যে ছেলে প্রিয়াকে সহ্যই করতে পারে না, সে কিনা আজ তাকে কফি বানিয়ে আনতে বলেছে। তবে তিনি আর কিছু বললেন না। প্রিয়া খুশি মনে কফি বানাতে শুরু করলো। কিছুক্ষণ পর কফির কাপ হাতে নিয়ে সে কিয়ানের কাছে এসে বলল, এই নাও কিয়ান, তোমার কফি। কিয়ান মুচকে হেসে কফির কাপটা নিতে হাত বাড়ালো, কিন্তু ইচ্ছে করে গরম কফিটা পুরোটা প্রিয়ার হাতের উপর ফেলে দিল। প্রিয়া যন্ত্রণায় চিৎকার করে উঠল। কিয়ানের ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি ফুটে ওঠে। পরক্ষণেই সে হাসি আড়াল করে রাগী গলায় বলে, একটা কাজও ঠিক মতো করতে পারিস না। এদিকে গরম কফিতে প্রিয়ার হাত পুড়ে লাল হয়ে গেছে, কিন্তু তাতে কিয়ানের কোনো ভ্রুক্ষেপই নেই। সে যেন কিছুই হয়নি এমন ভাব করে শীষ বাজাতে বাজাতে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। এদিকে প্রিয়া হাত ধরে যন্ত্রণায় চিৎকার করে যাচ্ছে। প্রিয়ার চিৎকার শুনে রান্নাঘর থেকে মিসেস শাপলা দৌড়ে আসেন। উপরতলা থেকে প্রিয়ার মা রুবিনাও মেয়ের চিৎকার শুনে ছুটে আসেন। মিসেস শাপলা উদ্বিগ্ন হয়ে বলেন, কি হয়েছে প্রিয়া? চিৎকার করছিলে কেন? ওনার নজর প্রিয়ার হাতের দিকে যেতেই তিনি আটকে ওঠেন। প্রিয়ার মা রুবিনা প্রিয়ার হাত দেখে আতঙ্কিত হয়ে বলেন, কিভাবে হলো এমন? মিসেস শাপলা তাড়াতাড়ি ফ্রিজ থেকে বরফের টুকরো এনে প্রিয়ার হাতে আলতো করে চেপে ধরেন। প্রিয়া কাঁদতে কাঁদতে বলে, ও সাবধানবশত হাতে গরম কফি পড়ে গেছে। প্রিয়ার হাত একদম লাল হয়ে গেছে, কয়েক জায়গায় ফোসকাও উঠে গেছে। মিসেস শাপলা ড্রয়িং রুমে চারপাশে তাকিয়ে কোথাও কিয়ানকে দেখতে পান না। তখন তার মনে সন্দেহ জাগে। মনে মনে বলেন,
কাজটা কিয়ান করেনি তো? রাত 2টা, রিদিমা গভীর ঘুমে আচ্ছন্ন। কিয়ান ধীরে ধীরে ও রুমে প্রবেশ করে। রিদিমাকে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর ওর কাছে এসে হাঁটু গেড়ে বসে। কিছুক্ষণ মায়া ভরা দৃষ্টিতে রিদিমার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলে, কিছু তো করলে আমার প্রিয়সী। তোমার ছোঁয়া ছাড়াই আমার হৃদয় তোমার স্পন্দনে কেঁপে ওঠে। তোমার চোখের নীরব ভাষায় আমার মন হাজারো কবিতা লিখে ফেলে। তোমার এক চিলতে হাসিতেই বিষণ্ণ বিকেলে বসন্ত হয়ে যায়। তুমি কাছে এলে সময় যেন থমকে দাঁড়ায়, আর তুমি দূরে গেলে নিঃশ্বাসও ভারী হয়ে আছে। বলো তো, কোন মায়ের বাঁধনে জড়িয়ে নিলে আমার, যেখানে প্রতিটি পথের শেষে শুধু তোমাকেই খুঁজে পাই। যদি এ প্রেমই হয় তোমার জাদু, তবে এই মায়াবন্দি জীবন থেকে মুক্তি আমি কোনো দিনও চাই না। অন্যদিকে প্যারিসের একটা বিলাসবহুল ফ্ল্যাটের একটা রুমে 28 বছর বয়সী এক সুদর্শন যুবক ইজি চেয়ারে বসে আছে। তার হাতে একটা ছবি, যেখানে কিয়ান ও রিদিমাকে দেখা যাচ্ছে, তবে রিদিমার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। এটা সেই কানামাছি খেলার সময় তোলা ছবি, যখন রিদিমা হঠাৎ কিয়ানকে জড়িয়ে ধরেছিল। তখন কেউ গোপনে ছবিটা তুলে নিয়েছিল। যুবকটা ছবিটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কঠোর কণ্ঠে বলে, আমি কখনো তোকে সুখে থাকতে দেব না কিয়ান। তুই তোর ভালোবাসাকে কোনো দিনও পাবি না, আর আমি সেটা হতে দেব না। তোদের দুজনকে আলাদা করতে আর তোদের ধ্বংসের কারণ হতে আমি আসছি কিয়ান, আমি আসছি। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।